বন্ধুরা, ভোলে বাবা পার করে কা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে ঝিলের বন্ধুরা ঝিলকে বলে, না রে ঝিল, তুই যেটা বলছিস সেটা কোনো দিন হবে না। ওই বড় লোকেদের পুজো মণ্ডপে ওরা আমাদের কিছুতেই গান গাইতে দেবে না, ওরা আমাদের এই স্টেজই দেবে না। তখনই ঝিল বলে, কেন কেন দেবে না? আমরা তো একই পাড়ায় থাকি, তাই না? আমাদের পাড়ার পুজো মণ্ডপে আমরা যদি গান গাওয়ার সুযোগ না পাই, তো বাইরের লোকেরা কি আমাদের গান গাইতে সুযোগ দেবে? বাইরের লোকেরা এসে আমাদের পাড়ার পুজো মণ্ডপে গান গাইবে আর আমরা পাড়ার মেয়েরা হয়েও গান গাইতে পারবো না? এটা তো হতে পারে না। তখনই ঝিলের আরেকজন বন্ধু বলে, কারণ আমরা যে বস্তিতে থাকি সেজন্যই তো আমাদের সব দোষ। জানিস না, বড়লোকদের পাড়ায় যদি চুরি হয় তখন আমাদের বস্তিতে এসে ওরা চড়াও হয়। কেন রে, আমরা বস্তিবাসী বলে কি আমরাই শুধু চুরি করি? বড়লোকেরা কি কোনো অন্যায় করে না? তখনই ঝিল মুচকি হাসে। ঝিল বলে, তবে শোন, আমার ওই বাবাটা, ও তো সুযোগ পেলেই মেনকা মাসির কাছে যায়, তাই না? এই পাড়ার সব বাড়িতেই প্রায় একই কেস, কিন্তু তুই জানিস ওই বড়লোক বাড়িতে কি হয়? কি রে, জানিস তোরা? ঝিলের বন্ধুরা তো ভীষণ এক্সাইটেড শোনার জন্য। ঝিল বলে, ওই বড়লোক বাড়ির ওই মেজো মামুটা, তারা তো বাইরে মন, সেজন্যই মেজো মামি ডুকরে ডুকরে কাঁদে। সে বেলায় ভাব, বড় লোকেরা করলে দোষ নেই, আর আমরা গরিবরা, আমরা বস্তিতে থাকি, আমরা করলেই যত দোষ। বড়লোক বাড়ির ছেলেরা নাচ গান করলে তাদেরকে ফুল চন্দন দিয়ে বরণ করা হয়, আর আমরা গান গাইলে ঘুঁটের মালা। তখনই ঝিলের আরেকজন বন্ধু বলে, হয়েছে হয়েছে, তোকে আর এইসব কিছু নিয়ে ঝামেলা বাড়াতে হবে না। এমনিতেই সবাই তোকে এখন ঝামেলাবাজ ঝিল বলে। ঝিল বলে, তাতে কি হয়েছে রে? আমাকে সবাই ঝামেলাবাজ ঝিল বললে আমার কি যায় আসে? এই দেখ না, সেদিন আমি ঝামেলা করলাম বলেই তো এখন সবাই সুন্দরভাবে জল নিতে পারছে। ওই ভোজু কাকু, ও কি চাইলেও আর 2 বালতি জল বেশি নিতে পারবে? পারবে না, কারণ এই ঝিল সবকিছু সেট করে দিয়েছে, বুঝলি? তাই আমি যখন ঝামেলা করি তাতে মানুষের উপকারে হয়, আর সেজন্য কেউ যদি আমাকে ঝামেলাবাজ ঝিল বলে তাতে আমার কিচ্ছু যায় আসে না। অন্যদিকে দেখানো হয় স্বাক্ষর বাড়িতে এসে ছোটকা। ছোটকা তার ছেলে মেয়ে আর সেই সাথে সুদর্শনাকে নিয়ে এসেছে। ছেলে মেয়েরা তাদের সাক্ষ্যদাতাকে দেখে ভীষণ খুশি হয়। তারা সাক্ষ্যকে জড়িয়ে ধরে, সাক্ষ্য বাচ্চাদের আদর করে দেয়। তখনই ছোটকা বলে, বাইরে আকাশ ভীষণ মেঘলা, কিন্তু আমাদের বাড়ির সামনে কেমন যেন রোদে ঝলমল করছে। তখনই বুঝেছি বাড়িতে সূর্য এসেছে। সাক্ষ্য তখন তার ছোটকাকে জড়িয়ে ধরে, ছোটকাও সাক্ষ্যকে জড়িয়ে ধরে জানতে চায় সাক্ষ্য কেমন আছে। সাক্ষ্য বলে, আমি খুব ভালো আছি। তখনই সবার নজর যায় সুদর্শনার দিকে। সুদর্শনা বলে, আসলে আমাদের দুজনের লাগেজ একসাথে তো, সেজন্যই ও এখানে অবধি নিয়ে এলো। তখনই বাড়ির সবাই সুদর্শনার কাছে জানতে চায় সে কেমন আছে। সুদর্শনা বলে, এই তো ভালো। এই বলে সুদর্শনা বাড়ির বড়দের প্রণাম করে, সকলের খোঁজ খবর নেয়। তখনই মেজ বউ বড় বউকে বলে, সম্পর্ক ভেঙে যাওয়ার পরেও যে একসাথে ঘুরতে যাওয়া যায়, এদেরকে না দেখলে বুঝতাম না। বড় বৌদি তখন মেজোকে বলে, আসলে কি বলতো, সবই বাচ্চাদের জন্য। ছোটকা তখন বাড়ির কাজের লোককে বলে বাচ্চাদের স্নান করিয়ে দিতে, কিন্তু বাচ্চারা যেতে চায় না। তারা বলে, আমরা যদি এখন স্নান করতে যাই তো মা চলে যাবে, যেটা আমরা কখনোই চাই না। সুদর্শনা বাচ্চাদের বলে, তোমরা স্নানে যাও, আমি কোথাও যাব না, প্রমিস। বাচ্চারা বলে, মা তুমি এখন থেকে এখানে থাকলেই তো পারো। তুমি যেমন রবিবার করে আমাদের সাথে দেখা করতে আসো, ঠিক তেমনি রবিবার করে তুমি দিদানের সাথে দেখা করতে যাবে। তখনই সুদর্শনা চুপ হয়ে যায়। বাচ্চাদের বলে, যাও তোমরা স্নানে যাও, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নাও। এরপরে বাড়ির বড়রা সুদর্শনাকে বলে, বাচ্চাদের কথা ভেবে কি আর একবার এই সম্পর্ককে ঠিক করা যায় না? সুদর্শনা বলে, আমি পারবো না। এরপরেই সুদর্শনার মায়ের কল আসে। সুদর্শনা এই বাড়িতে এসেছে জেনে সুদর্শনার মা ভীষণ রিয়াক্ট করেন। তাড়াতাড়ি সুদর্শনাকে বাড়িতে যেতে বলেন, আর বলেন, তুমি এলে আমি লাঞ্চ করব। মায়ের কল পেয়ে সুদর্শনা তাড়াহুড়ো করে যাওয়ার জন্য। তখনই ক্রোশ বলে, তোমার এই মায়ের জন্যই আজ আমাদের সম্পর্ক ভাঙতে বসেছে। সুদর্শনা বলে, কি আমার মায়ের জন্য? ক্রোশ বলে, হ্যাঁ তোমার মায়ের জন্য, কারণ তোমার মা সবসময় আমাদের বাড়িতে এসেছেন, বিভিন্ন দামি দামি উপহার সামগ্রী নিয়ে এসেছেন, আর এসে এ বাড়িতে তদারকি করতেন তুমি কেমন আছো, কি অবস্থায় আছো সেটা দেখার জন্য। এই সব কিছু আমার পছন্দ হচ্ছিল না, আর তুমিও তো তোমার মায়ের একটা কথাও ফেলতে পারো না। তোমার মায়ের অতিরিক্ত খবরদারির জন্যই আজ আমাদের সম্পর্ক শেষ হয়ে যাচ্ছে। সুদর্শনা বলে, আমি তোমার মা বাবার একমাত্র সন্তান, ও বাড়িতে তো আমি ছাড়া অন্য কেউ থাকে না। তুমি কি চাইলে পারতে না আমার সাথে আমার বাড়িতে গিয়ে থাকতে?
ক্রোশ বলে সেটা কোনোদিনই সম্ভব নয়। তখনই সেখানে আসে সাক্ষর বাবা সুদর্শনাকে। তিনিও বলেন, আমি তো এটাই বুঝতে পারছি না ছোট কেন তোমার সঙ্গে যেতে চাই না, আমাদের সবার তো মত আছে। ছোটকা বলে, এতদিন যখন সেটা হয়নি তো এখনো হবে না বর্দা, তাই এইসব কথা বলে কোনো লাভ নেই। আমার যদি সুদর্শনার বাপের বাড়িতে গিয়ে থাকারই হতো তো 5 বছর আগেই চলে যেতাম। এরপর দেখানো হয় ছোটকা সাক্ষ্য আর বর্দাকে নিয়ে ক্লাবে আসে। তখনই ক্লাবের মেম্বার তপন কাকু ছোটকাকে বলে, আপনাদের বাড়িতেই তো সঙ্গীত শিল্পী আছে, তিনি কত ভালো রবীন্দ্রসঙ্গীত গান, আমাদের স্বাক্ষর মা, তিনি যদি আসতেন তবে আমাদের অনুষ্ঠান জমে যেত, কিন্তু ওনাকে বলার সাহস তো আমাদের নেই। বর্দা তখন বলে, দেখুন সামনে পুজো তো, আর পুজোতে মা কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করেন না, মা পুজো নিয়েই ব্যস্ত থাকেন। ছোটকা বলে, তবে আমার তরফ থেকে আরেকটি অফার আছে। তপন কাকু অবাক হয়ে যায়। এরপরেই ছোটকা সাক্ষর কথা বলে, কারণ সাক্ষ্য খুব ভালো রবীন্দ্রসঙ্গীত গায়। সাক্ষ্য খানিকটা লজ্জা পায়। ছোটকা বলে, দেখো আমাকে যদি গান গাইতে দেওয়া হতো আমি ঘন্টার পর ঘন্টা গান গাইতে পারতাম, কিন্তু কি বলতো, একটা গান শোনার পরেই তোমরা সবাই আমাকে স্টেজ থেকে নামিয়ে দিতে, আর এই অপমানটা আমি সইতে পারবো না বলেই আমি আর গান গাওয়ার কথা বলছি না। যতই হোক আমি একজন অধ্যাপক মানুষ, চারিদিকে আমার কত ছাত্রছাত্রী আছে বলো তো, তাদের কাছেও তো হাসির পাত্র হয়ে যাব। কিন্তু আমাদের সাক্ষ্য, সে একটা গান চাইলে লোকের 10টা গান শুনতে চাইবে, আমাদের সাক্ষ্য গান গাইবে। সাক্ষ্য তখন না না করলেই তপন কাকু বলে, আমরা হয়তো তোমার মাকে জোর করতে পারবো না, উনি গুরুজন, এত বড় বিখ্যাত একজন সঙ্গীত শিল্পী, তবে আমি তোমাকে কিন্তু জোর করতেই পারি, তুমি আমাদের পাড়ার ছেলে, আমাদের নিজেদের সন্তানের মতনই, তাই না? সাক্ষ্য তখন হাসে। এদিকে ঝিল তার বন্ধুদের নিয়ে ক্লাবে আসে। ঝিলের একটি প্রস্তাব আছে। ঝিল তপন কাকুকে বলে সে এই পুজো প্যান্ডেলে গান গাইতে চায়, একদিনের জন্য তাকে স্টেজ দেওয়া হোক, 1 ঘন্টার জন্য। কিন্তু তপন কাকু কিছুতেই দিতে রাজি নয়, বরং তপন কাকু কুকুর তাড়ানোর মতন ব্যবহার করে ঝিলের সাথে। তপন কাকু বলে, তোদের সব গান চলবে না বুঝলি, এখান থেকে চলে যা। তখনই সেখানে ছোটকা আসে, আর সেই সাথে আসে সাক্ষ্য বর্দা। ছোটকা বলে, ঝিল আর তার দল কিন্তু ভালোই গান করে। তপন কাকু বলে, সে কথা আমাদের বলো না ক্রুশ, এদের গান যে কেমন সেটা আমি খুব ভালো করেই জানি। ঝিল বলে, তপন কাকু গান নিয়ে কিন্তু একটা কথাও বলবে না, আমরা তো শুনলাম তুমি বাইরে থেকে ব্র্যান্ড পার্টি নিয়ে আসছো, তবে আমরা যদি পুজোতে গান গাই তো তোমার এত কিসের সমস্যা? তখনই বলে, সেই দলের সাথে কি তোদের কোনো তুলনা চলে নাকি? হ্যাঁ, তোরা কোথায় রাস্তার মোড়ে মানুষের ঝামেলা করিয়ে তোরা গান গাস, আর তোদের গান কি না পুজো মণ্ডপে চলবে? ঝিল তখন বলে, আমাদের গান গাইতে দিতেই হবে, এটা আমাদের পাড়ার পুজো, যদিও তোমরা আমাদের বস্তিটাকে পাড়ার অংশ হিসেবে ভাবো না, তবুও বস্তিটা তো পাড়ার মধ্যেই, তাই না? অনেকটা চেষ্টা করলে আমাদের বস্তি থেকে উচ্ছেদ করতে পেরেছিলে কি? পারোনি তো। আমাদের যখন এই বস্তি থেকে উচ্ছেদ করতে পারোনি, আর বস্তিটা তখন এই পাড়ার মধ্যেই, তাই এই পুজোটাও আমাদের পাড়ার, আর পাড়ার পুজোতে আমাদের গান গাইতে দিতেই হবে। ঝিল তার বন্ধুরা সবাই বারবার করে তপনকে এই কথাটাই বলে। আগামী পর্বে দেখানো হবে রাস্তায় দাঁড়িয়ে ঘুড়ি উড়াচ্ছিল ঝিল আর তার বন্ধুরা। তখনই সেখানে আসে সাক্ষ্য। সাক্ষ্য গাড়ি নিয়ে যেতে চাইলেই ঝিল বলে অন্য রাস্তাতে যেতে, কিন্তু সাক্ষ্য সেটা কিছুতেই মেনে নেবে না। ঝিল তখন সাক্ষ্যর গাড়ির ওপরে চড়ে বসে, যেটা দেখে সাক্ষ্য আরো বেশি রেগে যায়। তো বন্ধুরা, কি হতে চলেছে ভোলে বাবা পার করে গা ধারাবাহিকে? পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।